আমরা আজকে নগদান বইয়ের চট্টগ্রাম বোর্ড 2025 সালের যে অঙ্কটি জনা প্রাইমের অঙ্কটির খ প্রশ্ন অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো এই প্রশ্নটি সমাধান করব। তো নগদ প্রাপ্তি জাবেদা করার জন্য আমরা একটা ঘর করি। নগদ প্রাপ্তি জাবেদার খেয়াল করো, তারিখ, তারপরে বিবরণ, সূত্র, এরপরে টাকার 5টি ঘর। তাহলে প্রথম দুইটি যেহেতু এটি নগদ প্রাপ্তি, তো নগদ প্রাপ্তি মানে কি? নগদ প্রাপ্তি মানে হচ্ছে নগদ টাকা আসবে। ব্যবসায় যখন নগদ অর্থ আসে, আর যখন নগদ টাকা আসে আমার সম্পদ বাড়ে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাটাও ডেবিট। আর এবার খেয়াল করো, এই যে টাকা আসে বা নগদান আমরা ডেবিট বলি, সবচেয়ে বেশি টাকা আসে বিক্রয় করলে, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে যখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাই তখন আমাদের টাকা আসে দেনাদার ক্রেডিট। এছাড়াও আমরা অন্যান্য খাত থেকে টাকা পাই, সেটাও ক্রেডিট। তো প্রথমে আমরা প্রথমে বলছি যে নগদ টাকা আসবে, শুধুমাত্র নগদ প্রাপ্তিতে শুধুমাত্র নগদ টাকা আসলেই সেই লেনদেনগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব। নগদ টাকা চলে গেলে সেটা নগদ প্রদানে হয়। তো এখানে নগদ টাকা আসছে এরকম লাইনগুলো যদি আমরা দেখি, 1 তারিখ হচ্ছে উদ্বৃত্তের জন্য, এখানে টাকা আসবেও না যাবেও না। আমরা 5 তারিখ যদি দেখি, অতিরিক্ত মূলধন বিনিয়োগ 30,000 টাকা। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায় টাকা আসছে, যেহেতু মালিক অতিরিক্ত মূলধন হিসাবে 30,000 টাকা বিনিয়োগ করে, তো সেক্ষেত্রে ব্যবসায় টাকা আসে। তাহলে আমরা 5 তারিখ লিখতে পারবো। লিখলাম যে 5 তারিখ কি হিসাব, যেহেতু মূলধন আনেন তাহলে অতিরিক্ত মূলধন আনলে আমরা লিখব যে মূলধন হিসাব। মূলধন হিসাব আমরা টাকা লিখব 30,000 টাকা। একবার নগদের ঘরে, খেয়াল করো, নগদ প্রাপ্তি বা নগদ প্রদান হোক, অবশ্যই নগদের ঘরে একবার লিখতে হবে। এরপরে এই যে আমরা মূলধন হিসাব লিখছি, টাকাটার উৎস হচ্ছে মালিক, অর্থাৎ মূলধন হিসাব, মালিকানা সত্ত্ব। মূলধনের নামে এখানে কোথাও ঘর বরাদ্দ নেই, আমরা অন্যান্যের ঘরে লিখব 30,000 টাকা। এরপরে আসো 7 তারিখ, প্রদেয় নোটের মাধ্যমে পণ্য ক্রয়। এটি বাকিতে, অর্থাৎ নোটের মাধ্যমে, প্রদেয় নোটের মাধ্যমে, অর্থাৎ এখানে টাকা আসেও নাই বা টাকা চলেও যায় না। আর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র টাকা আসবে এমন লেনদেনগুলো। নগদে পণ্য বিক্রয়, এক্ষেত্রে আমাদের টাকা আসছে, আমরা জানি পণ্য বিক্রয় করলে টাকা আসে 30,000 টাকা। তাহলে 10 তারিখ বিক্রয় হিসাব, যেহেতু পণ্য বিক্রয় করে টাকা পাওয়া গেছে, তাহলে বিক্রয় হিসাব 30,000 টাকা। একবার নগদের ঘরে আমরা লিখব, আরেকবার যেহেতু এই যে বিক্রয় হিসাব, বিক্রয়ের নামে আমাদের একটা ঘরই আছে, বিক্রয়ের একটা ঘর আছে, আমরা এই বিক্রয়ের ঘরে লিখব 30,000 টাকা। যখন আমরা ঘর পাবো না তখন আমরা অন্যান্যের ঘরে লিখবো। যত বিক্রয় হলে বিক্রয়ের ঘরে, দেনাদারের টাকা হলে দেনাদার ঘরে লেখার সুযোগ আমাদের আছে। 10 তারিখের পরে ব্যাংকে 15 তারিখ ব্যাংকে জমাদান, যেটা টাকা চলে গেছে, আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে টাকা আসলে। মিস্টার আলমের নিকট এত 18,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, এটি বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, এখানে কোনো টাকা আমাদের কাছে আসে নাই। এরপরে 25 তারিখ মিস্টার আলমের নিকট থেকে পূর্ণ নিষ্পত্তিতে 17,500 টাকা পাওয়া গেল। এই ক্ষেত্রে টাকা আসছে, যেহেতু আমরা টাকা পাওয়া গেছে। তো মিস্টার আলমের কাছ থেকে পাওয়া গেছে, সেটি আমরা দেনাদার বা প্রাপ্য হিসেবে বলতে পারি। তো আমরা এটি হচ্ছে তোমার 25 তারিখ। 25 তারিখ আমরা লিখবো দেনাদার হিসাব। এটাকে তুমি প্রাপ্য হিসাব লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আমরা কত টাকা পাইছি খেয়াল করো, আমরা পাইছি কিন্তু 17,500 টাকা পাওয়া গেল, অর্থাৎ 17,500 টাকা আমরা পাইছি। 17,500 টাকা আমরা নগদের ঘরে লিখছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কত পাইতাম।
মিস্টার আলমের কাছ থেকে আমরা দেখো 20 তারিখে যখন তার কাছে আমরা বাকিতে পণ্য বিক্রয় করছি, তখন কিন্তু তার কাছে আমরা 18,000 টাকার পণ্য বিক্রয় করছি। তার মানে আমরা তার কাছে 18,000 টাকা পাবো। এই যে দেনাদার, তার কাছ থেকে আমরা কিন্তু 18,000 টাকা পাবো, কিন্তু সে তার কাছ থেকে পাওয়া গেছে 17,500 টাকা। তাও সেটি কিসে? পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে বোঝা যায় এখানে 500 টাকা বাটা আছে বা ছাড় আছে। অর্থাৎ আমার ক্রেডিটে হচ্ছে কত? 18,000, আর দুইটা ডেবিট মিলে আমার হচ্ছে 17,500 টাকা। 17,500 এবং 500, অর্থাৎ 18,000 টাকা ডেবিট এবং ক্রেডিট সমান আছে। সর্বশেষ 30 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় করার টাকা বিক্রয় করা হলো, তার টাকা আসছে এখানে 2,500 টাকা। আমরা লিখবো 30 তারিখ, যেহেতু পুরাতন আসবাবপত্র বিক্রয়, আমরা এখানে বিক্রয় লিখবো না, আমরা লিখবো আসবাবপত্র হিসাব। হ্যাঁ, যখন পণ্য বিক্রয় করব তখন আমরা বিক্রয় লিখবো, আর যখন কোনো সম্পদ বিক্রয় করব অথবা সম্পদ ক্রয় করব তখন আমাদের ওই সম্পদের নামই লিখতে হবে। কত টাকা আমরা বিক্রয় করছি? পুরাতন আসবাবপত্র বিক্রয় 2,500 টাকা, আমরা লিখবো 2,500 টাকা। আর এই আসবাবপত্র নামে আমাদের এখানে কোথাও কোনো ঘর নেই, আমরা এটি অন্যান্যের ঘরে দেখাবো 2,500 টাকা। আমাদের কাজ এখানে সেই শুধু যোগ করে দিব, অর্থাৎ নগদের কাজ যদি আমরা যোগ করি 30,000, 60,000, এরপরে 77, 79 বরাবর 80,000 টাকা। তাহলে আমরা নগদের ঘর যোগ করে পেলাম 80,000 টাকা। বাটার ঘরে আছে 500 টাকা, বিক্রয়ের ঘরে আছে 30,000 টাকা, এছাড়া দেনাদারের ঘরে আছে 18,000 টাকা, আর অন্যান্যের ঘরে 32,500 টাকা যোগ করলে, তাহলে আমরা দেখি আমাদের এই যে ডেবিটের দুইটা ঘর আছে, নগদ এবং বাটা, দুটো মিলে হয় 80,500 টাকা। আর ক্রেডিটে যে তিনটা ঘর আছে 30,000, 18,000 এবং 32,000, অর্থাৎ তিনটি ক্রেডিট যদি আমরা একসাথে যোগ করি সেক্ষেত্রে আমাদের হয় 80,500 টাকা। তার মানে কি দুই দিকে আমাদের ডেবিট ঘরগুলো এবং ক্রেডিট ঘরগুলো সমান আছে। এই হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদা।